ভারত আর চীন দুটো দেশ যারা ইতিহাসে সবসময় একে অপরের প্রতিদ্বন্দ্বী, তারা কি এখন একসাথে মিলে বিশ্বকে নতুন করে সাজানোর কথা ভাবছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। শুরু করা যাক চীনের নেতা শি জিনপিংয়ের একটা কথা দিয়ে। ২০১৭ সালে তিনি বলেছিলেন, চীন আর ভারত নাকি একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ। ভাবুন তো একবার, এই কথাটা এমন একটা সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যা কয়েক বছর আগেও কেউ কল্পনাও করতে পারত না। তো প্রথম প্রশ্নটাই হল, এই যে একটা অসম্ভব পার্টনারশিপের কথা উঠছে, এর জন্ম হলো কিভাবে? সত্যি বলতে এর পেছনে কোনো ঐতিহাসিক বন্ধুত্ব নেই। আসল কারণটা হলো বাইরের চাপ, যা এই দুই বড় শক্তিকে কাছাকাছি আসতে একরকম বাধ্য করছে। চলুন একটু তলিয়ে দেখা যাক সেই কারণগুলো আসলে কি। এর পেছনের মূল চালিকা শক্তি বা ক্যাটালিস্ট যদি বলেন, সেটা হলো আমেরিকা। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়কার আগ্রাসী বাণিজ্য নীতি। ওই নীতির কারণে ভারত আর চীন দুটো দেশই বেশ কোণঠাসা হয়ে পড়েছিল। আর এই যে একটা কমন প্রতিপক্ষ, এটাই কিন্তু তাদের এক টেবিলে বসতে একরকম বাধ্য করেছে। এখন দেখুন, দুজনের উদ্দেশ্যগুলো কেমন এক জায়গায় এসে মিলে যাচ্ছে। দুজনেই চাইছে আমেরিকার উপর থেকে নির্ভরতা কমাতে। দুজনেই নিজেদের জিনিসপত্রের জন্য নতুন বাজার খুঁজছে, আর আমেরিকার স্ট্র্যাটেজিক চাপটাকেও সামলাতে চাইছে। আর হ্যাঁ, চীনের দিক থেকে দেখলে ভারতের এই বিশাল বাজার তো একটা বিরাট বড় সুযোগ, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, যদি সত্যি সত্যি এই দুটো দেশ হাত মেলায়, তাহলে পুরো বিশ্বের চালচিত্রটা কেমন দাঁড়াবে? আসুন এই পর্বে আমরা ঠিক সেই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। এমন একটা এশিয়া কেন্দ্রিক বিশ্ব যেখানে ক্ষমতার ভরকেন্দ্রটাই হয়তো পুরোপুরি বদলে যাবে। শুধু একটা সংখ্যা দিয়েই বিষয়টার বিশালত্বটা বোঝা যায়। ৩৫%। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুরো পৃথিবীর মোট জনসংখ্যার ১/৩ বেশি মানুষ বাস করে এই দুটো দেশে। এর মানেটা কি? এর মানে হল এক কথায় অকল্পনীয় কর্মশক্তি, মেধা আর বাজারের সম্ভাবনা। এই দুটো যদি এক হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা বিপ্লব ঘটে যেতে পারে। এই বিপুল জনসংখ্যা আর অর্থনৈতিক শক্তি যখন এক হবে, তখন এর রাজনৈতিক প্রভাব হবে বিশাল। এটা তো বোঝাই যাচ্ছে। একটু ভাবুন তো, তারা একসাথে মিলে জাতিসংঘ, IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে একচেটি আধিপত্য, সেটাকে প্রশ্ন করতে পারে। আর গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর হয়ে একটা জোরালো কণ্ঠস্বর তৈরি করতে পারে। ভূরাজনীতির ভাষায় এই কনসেপ্টটাকেই বলা হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু বিশ্ব। মানে এমন একটা দুনিয়া যেখানে ক্ষমতা শুধু আমেরিকার হাতে কুক্ষিগত থাকবে না, বরং ভারত, চীন, রাশিয়ার মতো একাধিক শক্তির মধ্যে ভাগ হয়ে যাবে। আর মজার ব্যাপার হলো, ঠিক এটাই কিন্তু ভারত এবং চীন দুজনেই চায়। এর ফলে ক্ষমতার দুটো আলাদা অক্ষ কিন্তু বেশ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে আছে G7 বা ন্যাটোর মতো পুরনো পশ্চিমা জোটগুলো, আর অন্যদিকে তাদের বিপরীতে দিন দিন শক্তিশালী হচ্ছে ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলো। আর এই নতুন প্ল্যাটফর্মগুলোতে ভারত আর চীন দুজনেই কিন্তু চালকের আসনে। এই প্রসঙ্গে জেএনইউ এর একজন প্রফেসরের একটা কথা বেশ ভাবার মতো। তিনি বলছেন, ভারত যদি অর্থনীতি বা উন্নয়নের মতো বিষয়গুলোতে বেজিংয়ের বেশি কাছাকাছি চলে আসে, তাহলে ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যে গণতান্ত্রিক দেশগুলোর জোট বানানোর চেষ্টা করছে, সেই চেষ্টাটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তো এত সব সম্ভাবনার কথা তো আমরা শুনলাম, কিন্তু একটা খটকা থেকেই যায়, তাই না? যে দুটো দেশের মধ্যে এত বছরের অবিশ্বাস, এত সংঘাতের ইতিহাস, তারা কি সত্যি সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে? এই যে জোটের স্বপ্ন, এটা কি আসলেই বাস্তবসম্মত? চলুন এবার আমরা আলোচনাটার অন্য পিঠে যাই। দেখব সেই পুরনো ক্ষত আর নতুন প্রতিদ্বন্দ্বিতাগুলো, যেগুলো ভারত চীন সম্পর্ককে একটা কাঁচের ঘরের মতো ভঙ্গুর করে রেখেছে। এই সম্পর্কের সবচেয়ে বড় কাঁটাটা হল সীমান্ত নিয়ে বিরোধ। যেমন ধরুন অরুণাচল প্রদেশের কথা। এই জায়গাটা নিয়ে দুজনের অবস্থান একেবারে দুই মেরুতে। ভারত এটাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, আর চীন দাবি করে এটা নাকি দক্ষিণ তিব্বতের একটা অংশ। বুঝতেই পারছেন, এটা এমন একটা সমস্যা যার কোনো সহজ সমাধান চোখের সামনে নেই। আর ২০২০ সালের গ্যালওয়ান উপত্যকার সেই রক্তক্ষয়ী সংঘর্ষের কথা তো সবারই মনে আছে। গত কয়েক দশকের মধ্যে এটাই ছিল দুই দেশের সম্পর্কের উপর সবচেয়ে বড় আঘাত। এর ফলও ছিল মারাত্মক। শুধু যে সরাসরি ফ্লাইট বন্ধ হলো বা বিনিয়োগ আটকে গেল তাই নয়, আসল ক্ষতিটা হলো বিশ্বাসের জায়গায়। এই একটা ঘটনা দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্কটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আর লড়াইটা এখন শুধু সীমান্তে আটকে নেই,
এর নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে টেকনোলজি। ভারত একদিকে যেমন টিকটক সহ শয় চীনা অ্যাপ ব্যান করেছে, তেমনি 5G নেটওয়ার্কে চীনের ঢোকার রাস্তাও বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, সেমিকন্ডাক্টরের মতো ভবিষ্যতের প্রযুক্তিতে ভারত এখন আত্মনির্ভর হতে চাইছে, যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের উপর নির্ভর করতে না হয়। এগুলো তো গেল বড় বড় ইস্যু, এর বাইরেও আছে একটা গভীর স্ট্র্যাটেজিক অবিশ্বাস। ভারত কখনোই চায় না চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে। আবার এশিয়াতে কে আসল বস হবে তা নিয়েও দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই সবসময় চলে। আর সবশেষে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে চীনের যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, সেটা তো দিল্লির জন্য সবসময় একটা বড় মাথা ব্যথার কারণ। তাহলে ভবিষ্যৎটা কি? একদিকে জোটের সম্ভাবনা, অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সম্পর্কটা ঠিক কোন দিকে যাবে? আসলে এর উত্তরটা হ্যাঁ বা না-এর মতো সহজ নয়। এর ভেতরে লুকিয়ে আছে একটা নতুন বাস্তবতা। চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই জটিল সমীকরণটাই একটু বোঝার চেষ্টা করা যাক। বাস্তবতা হল, ভারত-চীন সম্পর্কটা সম্ভবত কোনো সরল রেখায় চলবে না। এই সম্পর্কটাকে বোঝানোর জন্য সবচেয়ে ভালো শব্দটা হতে পারে কোপিটিশন। হ্যাঁ, শব্দটা হলো কোপিটিশন, মানে কোঅপারেশন আর কম্পিটিশন, এই দুটোর এক জটিল মিশ্রণ। এই কম্পিটিশন বা সহযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতার মানেটা কি? খুব সহজ। এর মানে হলো যেখানে দুজনের স্বার্থ মিলবে সেখানে তারা একসাথে কাজ করবে, একে অপরকে সহযোগিতা করবে। আবার যেখানে স্বার্থের সংঘাত বাঁধবে সেখানে তারা একে অপরের কড়া প্রতিদ্বন্দ্বী হিসাবেই মাঠে নামবে। সুতরাং আমরা আসলে এই সম্পর্কের দুটো আলাদা দিক দেখতে পাব, হয়তো একই সাথে। একদিকে গ্লোবাল প্ল্যাটফর্মে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর মতো বিষয়ে তারা একে অপরের সহযোগী, আর অন্যদিকে সীমান্ত নিয়ে ঝামেলা, টেকনোলজিতে শ্রেষ্ঠত্বের লড়াই আর দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের মতো বিষয়গুলোতে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাটাও চলতে থাকবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত জটিল একটা খেলা, এতে শেষ পর্যন্ত জিতবে কে? পারস্পরিক স্বার্থ নাকি বহু পুরনো ঐতিহাসিক অবিশ্বাস? একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নির্ভর করছে এই বড় প্রশ্নটার উত্তরের উপর।